মা, তুমি আমার শরীরে কি দিলে মা? কেমন জ্বলছে সমস্ত শরীর মা। ও, আমি মনে হচ্ছে আর বাঁচবো না মা। মা, কবিরাজের কাছে নিয়ে চলো আমাকে। খুব খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে মা। তুই কষ্ট পেলেই যে আমি শান্তি পাই। পাগল ছেলে, তোকে বাঁচানোর জন্য কি আমি নাগের রক্ত দিয়ে বানানো ওষুধ গায়ে দিয়েছি? এখন থেকে রাজা শুধু আমার। এই রাজ্য আমি শাসন করব, শুধু আমি। শয়তান রানী, আমার কথা কেউ বুঝলে সবাইকে তোর আসল রূপের কথা বলে দিতাম। রাজকুমার, তোমার শরীর খুব চলছে, দাঁড়াও, আমি জল এনে তোমার শরীরে দিচ্ছি। কি দেখছিস এমন ফ্যালফেল করে ময়না পাখি? এবার বাঁচা, এবার বাঁচা তোর রাজকুমারকে। রাজকুমার এবার বাদরে পরিণত হবে তোর সামনে। কি বলছিস সব দুষ্ট রানী? রাজকুমার বাদর হবে? এসব পরে ভাববো, আগে জল আনি কি। ময়না পাখি, শরীরে জল পড়ায় আরো জ্বলে যাচ্ছে। আহ আহ আমার মনের বাসনা পূর্ণ হলো। রাজকুমার, এবার তুই বাদর হয়ে সারা জীবন থাক। কাল সকালে দাসী লতার একটা ব্যবস্থা করব। অনেক রাত হয়ে গিয়েছে, এবার গিয়ে একটু শান্তিতে ঘুমোবো, আর একবার গিয়ে তন্ত্রমাতার সাথে দেখা করে আসবো। ময়না, এখানে আমাকে যেই দেখবে সেই মারবে। এই বাদর রূপে এই রাজ্যে আমি আর থাকবো না। অন্য বাদররা যেখানে থাকে আমি সেখানে চলে যাব। তুমি জঙ্গলে যাবে? আমিও তোমার সাথে যাব রাজকুমার। তোমাকে কেমন করে মানুষ বানানো যায় সেটাই ভাবতে হবে আমাকে। সেটা আর কখনোই হবে না ময়না পাখি। তুই কখনো আমাকে ছেড়ে যাস না। তুই যে আমার সাথী, আমার অসময়ের সাথী তুই। তোমাকে ছাড়া আমার ভালো লাগে না রাজকুমার। এই রাজ্য ছেড়ে যেতে হবে। প্রহরীরা একবার দেখলে সব শেষ। ভোর হতে চলল যে। বাদররূপী রাজকুমার ও ময়না পাখি সেই রাতে রাজপ্রাসাদ ছেড়ে চলে যায় জঙ্গলে। রাজকুমার, রাজকুমার, মহারাজ, রাজকুমার কারাগারে নেই। কারাগারের দরজা খোলা। কোথায় গেল রাজকুমার? হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো! রাজকুমার, রাজকুমার অন্ধ কারাগারে নেই। এইদিকে ময়নাও নিখোঁজ। কোথায় গেল রাজকুমার? ছেলেটাকে ছোট্ট থেকে মানুষ করেছি। বাবা, বাবা রে, ফিরে আয়। রাজকুমারকে মুক্ত করেছে কে? নিশ্চয় ওই ময়না। কিন্তু ময়নাকে তো খাঁচায় ভরে তালা বন্ধ করে রেখেছিলাম। কে খুলে দিল এই তালা? প্রহরী, প্রহরী, তোমরা কি করছিলে? মহারাজ, আমরা কেমন জানি ঘুমায়া পড়ছিলাম। আচ্ছা, আমরা দেখতেছি কোনো প্রমাণ পাই কিনা কেরা করছে এই কাজ। পাইছি মহারাজ, এই তো চুরি। এই চুরি আমি কার হাতে দেখেছি? ও, মনে পড়েছে, দাসী লতার হাতে দেখেছি। লতা, লতা, তুই এই কাজ করেছিস তাই না? মহারাজ, এই দাসীর শাস্তি চাই আমি, নইলে এই রাজ্য ছেড়ে চলে যাব আমি। মহারাজ, দয়া করে আমার শাস্তি দেবেন না। এই পৃথিবীতে আমার কেউ নেই। রাজকুমার ছিল আমার সন্তানের মতো। যখন এই রাজ্যে রাজকুমারী নেই, তখন আমি এই রাজ্য ছেড়েই চলে যাব। মহারাজ, আপনি দাসী লতাকে রাজ্য ছাড়া করুন, তবে অন্য কোনো শাস্তি দিয়েন না। ঠিক আছে, আমি যেন এই রাজ্যে তোমাকে আর না দেখি। দাসী, তোমরা বের করে দাও এই লতাকে, যাও। আমার রাজ্যে যদি এই দাসী লতাকে দেখি, তবে মৃত্যুদণ্ড দেব সেদিন। আমি দিচ্ছি মহারাজ।
আমাকে রাজকুমারকে খুঁজতেই হবে। কোথায় আছে কে জানে। এই রাজ্যে আমাকে দেখলে মৃত্যুদণ্ড দেবে। বিধাতা, তুমি সব ঠিক করে দিও। মহারাজ, প্রহরীদেরকে নিয়ে আমরা রাজকুমারকে খুঁজে বের করি। কোথায় আছে, কেমন আছে কে জানে। রাজকুমার তো তেমন কিছুই চেনে না। আমি জানি ময়না পাখি তাকে অনেক দূরে নিয়ে গেছে। আমাদের বড় রাজকুমারকে আর খুঁজে পাবো না। মহারাজ, আপনি চিন্তা করবেন না। আমার গর্ভের সন্তান আপনার বীরের অভাব পূরণ করে দেবে। ঠিক বলেছ তুমি গিন্নি, ঠিকই বলেছ। তবে কি আমরা রাজকুমারকে খুঁজতে যাব না? ছেলেটা তো অনেক ছোট। যে রাজ্য ছেড়ে গেছে তাকে না খোঁজাই মঙ্গল। তাছাড়া এমন বেয়াদব ছেলে কখনো রাজকুমার হতেই পারে না। মহারাজ, বলি গ্রামের সকলকে এভাবে ছাড় দিয়ে রাখলে তো হবে না। সবাইকে খাজনা দিতে বলুন। বিনা খাজনায় আর কতকাল গ্রামের মানুষ চলবে বলুন তো? ঠিক বলেছ রানী। মন্ত্রী আগামী 10 দিনের ভেতর সমস্ত রাজ্যবাসীকে সকল খাজনা শোধ করে তবেই চাষ করতে বলবে। না হলে এবছর কেউ তাদের জমিতে যেতে পারবে না। এখন থেকে ফসলের 3 ভাগের 1 ভাগ আমাকে দিতে বলবে। যে রাজি না হবে তাকে শাস্তি পেতে হবে। যথাজ্ঞা মহারাজ। প্রহরী, চলো আমার সাথে। পুরো রাজ্যে ঘোষণা করে দিতে হবে। আমার ইচ্ছে পূরণ হলো দাসী। তুই যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস, তোরও কিন্তু একই রকম শাস্তি হবে। কথাটা মনে রাখিস। আমি সবসময় আপনার কথা মতোই চলবো রানীমা। আপনি আপনি খুব ভালো। এই শুনেছো সবাই, রাজকুমার নাকি মহারাজের করা অত্যাচার সহ্য করতে না পেরে রাজ্য ছেড়ে চলে গেছেন। ঠিক বলেছো দিদি, এখানে সময় নষ্ট করলে চলবে না। মহারাজ বদলে গেছেন। শোনো শোনো গ্রামবাসী, শোনো। মহারাজের আদেশ, এখন থেকে প্রতি বছর খাজনা দিয়া তবেই চাষ করতে হইব, নাইলে চাষ করা বন্ধ। আগামী 10 দিনের ভেতর মহারাজ সমস্ত খাজনা পরিশোধ করতে বলছেন। শোনো শোনো গ্রামবাসী, শোনো। আর মহারাজ এটাও বলেছেন, ফসলের 3 ভাগের 1 ভাগ মহারাজকে দিতে হইব। যে কথা না মানবো তাকে শাস্তি পাইতে হব। শোনো শোনো গ্রামবাসী, শোনো। এবার কি হবে? মহারাজ তো এমন ছিল না, কখনো খাজনা নেননি। আমরা গরিব মানুষ কত সুখে ছিলাম। এবার বুঝি কপালে দুঃখ শুরু হলো। 10 দিনের ভিতর এত টাকা কোথায় পাবো? যে নিজের ছেলেকে ছাড়েনি সে গ্রামবাসীদের কেমন করে ছাড়বে? নিশ্চয়ই সবকিছু এই ছোট রানীর জন্য হচ্ছে। যে করেই হোক টাকা জোগাড় করতে হবে। আসতে বলো, ওনারা শুনলে নিশ্চিত সাজা পেতে হবে। রাজা ছোট রানী রূপসীর কথা মতো গ্রামের সকলের প্রতি অনেক অত্যাচার শুরু করে। অন্যদিকে দাসী লতা গ্রামে গ্রামে ঘুরে এক সময় জঙ্গলের ভেতর চলে আসে। এবার এই জঙ্গলে থেকেই বা কি করবো আমি? ওই তো একটা কুটির। যাই, কেউ আসেন? বলি, কেউ কি আসেন? কেউ কি আসেন এই কুটিরে? আজ থেকে আমি এই কুটিরেই থাকবো। কত অপরিষ্কার চারিদিক, ভালো করে পরিষ্কার করে দিই। অনেক দিন হলো এভাবে ঘুরে বেড়াচ্ছি। এভাবে পশুর রূপ নিয়ে থাকতে যে ভালো লাগছে না। ময়না পাখি, ওই দেখো কতগুলো বাদর আমার দিকে আসছে। ওই দেখ, একটা নতুন বাদর এসেছে। একে আমাদের এখানে জায়গা দেবো না, কামড়ে খাবো সবাই। আর ঠিকই বলেছিস সবাই, না হলে আমাদের কলা বাগানের কলার ভাগ নেবে এই বাদর। আমরা আর কাউকে কলার ভাগ দেব না, পরে খাবার খুঁজ দেখে যাবে। অনেকগুলো বাদর বাদর রাজকুমারের ওপর ঝাঁপিয়ে পড়ে। রাজকুমার নিজেকে ছাড়াতে চায়, কিন্তু কিছুতেই পারে না। ছেড়ে দে বাদর, তোরা আমার কথা শুনতে পাচ্ছিস না? ও রাজকুমার, আমার বন্ধু। রাজকুমারকে তার সৎ মা বাদর বানিয়ে দিয়েছে। কি বলছিস তুই? ময়না পাখি এমন কখনো হতে পারে?
আচ্ছা আমাদের ভুল হয়ে গেছে, আর না জেনে মেরেছি রাজকুমারকে। ময়না, আমি যে আর হাঁটতে পারছি না, শরীরটা বড্ড ক্লান্ত, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। এদিকে পেটে প্রচুর ক্ষুধা। তুমি এই গাছের নিচে লুকিয়ে থাকো, আমি দেখছি কোনো ব্যবস্থা করতে পারি কি না। বিপদ দেখলে ওই গাছের কোটরে লুকিয়ে পড়বে। হায় বিধাতা, কি জীবন দিলে! এমন জীবন তো আমি চাইনি। না জানি আমার বাবা কেমন আছে, কতদিন বাবাকে দেখিনি। বাবা কি আমার কথা মনে করছে? মনে হয়তো করবে না। আজ মা বেঁচে থাকলে হয়তো অনেক ভালোবাসতো আমাকে। উঠতে উঠতে আমিও তো ক্লান্ত, কাউকে যে দেখছি না। ওই তো একটা কুটির, কেউ আছে ওই কুটিরে? কিন্তু এই গভীর জঙ্গলে মানুষ কেমন করে থাকবে? কি দেখি তো। এ কি দাসী লতা, তুমি এখানে? কিন্তু কেন? পরে শুনবো সবকিছু। আগে দাসী লতাকে নিয়ে রাজকুমারের কাছে যাই। ময়না পাখি, তুই তুই কোথায় নিয়ে যাবি আমাকে? রাজকুমারের কোনো বিপদ হলো নাকি? রাজকুমার কোথায়? চল, তোর সাথে আমিও যাব। কতদিন রাজকুমারকে দেখিনি। দেখো কাকে নিয়ে এসেছি। হে কি ময়না পাখি, এইটা তো একটা বাদর। বাদরের এমন অবস্থা হলো কি করে? রাজকুমার কোথায়? রাজকুমার রাজকুমার তো তোর সাথেই ছিল। আমি তোমার রাজকুমার দাসী, আমাকে চিনতে পারছো না? রাজকুমারের কণ্ঠ শুনছি। কোথায় রাজকুমার? বাবা রাজকুমার, কোথায় তুমি? তোমার সামনেই আছি। আমাকে বাদর বানিয়ে দিয়েছে আমার মা, কিন্তু তুমি এখানে কেমন করে? রাজা রানী মিলে আমায় তাড়িয়ে দিয়েছে। ময়না পাখিকে মুক্ত করেছিলাম এই জন্য। ওই রানীর কখনো ভালো হবে না। রাজকুমারের সাথে এত বড় অন্যায়, ওর শাস্তি ওই রানী ঠিক পাবে। দেখে নিও বাবা। আচ্ছা, রাজকুমারের কত কষ্ট হচ্ছে, রক্ত ঝরছে। আমরা বরং কুটিরেই ফিরি। রাজকুমারের গায়ে ওষুধ বেটে দিলে ও সুস্থ হয়ে যাবে। ময়না, তুইও চল। খুব ব্যথা করছে তাই না? কিছুক্ষণের ভেতরে ঠিক হয়ে যাবে। তুমি এই ফলগুলো খেয়ে একটু ঘুমিয়ে নাও। ময়না, তুইও খেয়ে নে দেখি। আজ থেকে তুমি আমার মা। আমি তোমাকে মা বলে ডাকবো, আর কখনোই দাসী বলবো না। তুমি আমার নাম ধরে ডাকবে, রাজকুমার বলবে না, কেমন? পাগল ছেলে, তোমাকে ঠিক মানুষ রূপে ফেরাবো আমি। মহারাজ, আমার কাছে এত টাকা নেই। এদিকে মাঠের ফসল ভালো হয়নি। দয়া করুন মহারাজ, দয়া করে আমাকে আমার জমিটা ফিরিয়ে দিন মহারাজ, দয়া করুন। আমি তো বলেই দিয়েছি, খাজনা না দিলে জমিতে যেতে পারবে না। আজ থেকে ওই জমিতে তুমি চাষ করবে না। যতদিন না খাজনা দেবে ততদিন জমি অমনি থাকবে। তাহলে স্ত্রী সন্তান নাতি এদের মুখে যে ভাত জুটবে না। মহারাজ, দয়া করুন, দয়া করুন মহারাজ। সেটা আমার দেখার বিষয় না। তোমার কি হলো, বাঁচবে কি করে সেটা তুমি দেখবে। মহারাজ, আমার একটা সোনার হার আছে। ওটা আমি উপহার হিসেবে পেয়েছিলাম অনেক বছর আগে। এটা বরং আপনি রেখে দিন, আর আমাদের জমিতে চাষ করার অনুমতি দিন মহারাজ। ঠিক আছে, তবে তাই হোক। প্রহরী, হারটা নাও, আর এদিকে দাও। রানী, এটা তোমার। দেখো পছন্দ হয় কিনা। আমি দেখেছি এ হারের দিকে তোমার নজর ছিল। বাহ, খুব সুন্দর তো হারটা। মহারাজ, আপনি আমার মনের কথা সব সময় বুঝে যান। চাচা, তোমার জমির দলিল। এখন থেকে 1 বছর জমিতে চাষ করতে পারবে। এরপর আবার খাজনা দিতে হবে, তখন এত বেশি লাগবে না। তোমার খাজনা কোথায়? তাড়াতাড়ি খাজনা দাও।
অনেক কষ্টের পর গরু ছাগল বিক্রি করে এই টাকাটা জোগাড় করেছি। এই তো অর্ধেক টাকা। মন্ত্রী, এনাকে অর্ধেক জমির দলিল দাও, বাকি টাকা শোধ করে পুরো দলিল নিয়ে যাবে। এখন অর্ধেক জমিতেই চাষ করুক। হ্যাঁ, এমন কথা বললে সারা বছর কেমন করে চলবো? রানীমা, দয়া করুন। রানী কি বলল শোনোনি? বেশি কথা বললে অন্ধকার কারাগারে থাকতে হবে, স্ত্রী সন্তানের মুখ আর দেখতে পারবে না। এভাবে গ্রামের সকলকে নানানভাবে অত্যাচার করে রাজা রানী রূপসীর কথায়। গ্রামের মানুষ সব সময় আতঙ্কে থাকে কখন রাজা রানী তাদের শাস্তি দেন। একদিন আজ তন্ত্রমাতার কাছে যাব, মহারাজকে গিয়ে বলি। মহারাজ, রানীমা এসেছেন, আপনার সাথে নাকি তার কিছু প্রয়োজনীয় কথা আছে। বলো রানী, কি বলবে? আমি একটা গুরুত্বপূর্ণ বৈঠকে আছি। কিছু চাই তোমার? সোনা, হীরা বা মুক্তা? না না মহারাজ, আমি একটু জঙ্গল ভ্রমণে যেতে চাইছিলাম। আসলে আমার সন্তানের জন্য এক গরু মায়ের কাছে থেকে আশীর্বাদ নিতে যাব। ঠিক আছে, যাও তুমি, তাড়াতাড়ি ফিরো কিন্তু। দাসী বা প্রহরী নেবে না? জি মহারাজ, আমি আসছি তবে। আসতে যেও, আমার শরীরটা তত ভালো নয়। আমি চাই আমার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী হোক, তাকে দেখে যেন কোনো রাক্ষস খোক্কসও ভয় না পায়। কখনো এই সতীনের ছেলে বীর যেন এই রাজ্যে ফিরে না আসে। ময়না, চল তুই আর আমি খেলি, ওই দিকটায় গিয়ে খেলি। অনেকদিন অসুস্থ থাকায় খেলতে পারিনি, আজ মনটা ভালো লাগছে। ঠিক আছে রাজকুমার, তুমি আমাকে ধরবে আর আমি তোমাকে। আরে, ওটা তো দেখে মনে হচ্ছে এক সাধু। সাধু বাবার গায়ে তো গাছ থেকে ডাল ভেঙে পড়েছে। আমাকে ওই সাধু বাবাকে বাঁচাতে হবে, যে করেই হোক বাঁচাতেই হবে। যেও না রাজকুমার, দাঁড়াও, ভাঙা ডাল তোমার গায়ে পড়বে। দাঁড়াও রাজকুমার। এরপর বাদররূপী রাজকুমার নিজের জীবন বাজি রেখে সাধু বাবাকে বাঁচাতে ছুটে যায় এবং সাধু বাবাকে সরিয়ে দেয়। ঠিক তখন গাছের ডালটা এসে বাদররূপী রাজকুমারের শরীরের উপর এসে পড়ে। কি হচ্ছে সব? একটা সামান্য বাদর আমার প্রাণ বাঁচালো। ডালটা তাড়াতাড়ি সরিয়ে দেই, না হলে বাদরটা মারা যাবে। আমি গিয়ে দাসী লতাকে ডেকে নিয়ে আসি। লতা ছাড়া রাজকুমার সুস্থ হবে না। রাজকুমারকে যে করেই হোক সুস্থ করতে হবে। কিরে ময়না, তোর কি হলো? এমন ভাবে ডাকছিস কেন? তোর সাথে যাব কোথায়? কি জানি রাজকুমারের কোনো বিপদ হলো কিনা, বুঝতে পারছি না। তাড়াতাড়ি চল ময়না, গিয়ে দেখি কি হলো। তারা আসবে বীরের কাছে। সাধু বাবার তখন সব ডাল সরানো শেষ। এ কি হলো বাবা? এমন ভাবে শুয়ে আসিস, নড়াচড়া করছিস না কেন? সাধু বাবা, ছেলেটা কোনো দুষ্টুমি করেছে? যদি দুষ্টুমি করে থাকে তাহলে আমাকে শাস্তি দিন দয়া করে, কিন্তু আপনি একে বাঁচিয়ে দিন। কেমন কষ্ট পাচ্ছে ছেলেটা। একটা বাদরের ওপর তোমার এত ভালোবাসা, এটা কেমন করে সম্ভব? ও যে বাদর নয় সাধু বাবা, এই বাদর রূপে আসে ও। সে হলো রাজা সুরেন্দ্রের একমাত্র ছেলে, রাজকুমার বীর। কি বলছো তুমি মেয়ে? কিন্তু রাজকুমার বীর বাদর হলো কেমন করে? সাধু বাবা, আপনি তো সব কিছু জানেন, সবার কথা বুঝছেন। আমার কথা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তবে আমি আপনাকে কিছু বলছি, শুনুন। কে কথা বলছে? আরে ময়না, তুই? তা বল, কি বলতে চাস তুই? আমি হলাম রূপনগর রাজ্যের বড় রানীর বন্ধু। বড় রানী সাপের কামড়ে মারা যান, আর এরপর
মহারাজ সুরেন্দ্র আবার বিয়ে করে, আর এরপর থেকে রাজকুমারের ভাগ্য খারাপ হতে শুরু করে। নতুন রানী উপরে উপরে ভালোবাসা দেখালেও ভেতরে ভেতরে সে সব সময় তাকে মেরে ফেলতে চাইতো। খুব মারতেন তিনি রাজকুমার বীরকে। রানীমা, আপনার রাজকুমারকে আমরা আগলে রাখতে পারিনি, ক্ষমা করে দিন আমাদের। শান্ত হও মেয়ে, এই ওষুধটা খাইয়ে দাও, দেখবে বাদররূপী রাজকুমার একদম সুস্থ হয়ে যাবে। সাধু বাবার কথা মতো সাধু বাবার দেওয়া ওষুধ দাসীলতা বাদররূপী রাজকুমারকে খাইয়ে দেয়। সাথে সাথেই বাদররূপী রাজকুমার সুস্থ হয়ে যায়। আমি ভালো হয়ে গেছি। কি হয়েছিল আমার? মনে পড়েছে, আমি তো সাধু বাবাকে বাঁচাতে গিয়েছিলাম। সাধু বাবা ঠিক আছে? ঠিক আছে বাবা। সাধু বাবা, আপনি দয়া করে রাজকুমারকে মানুষ রূপে ফিরিয়ে দিন, আপনি তো সব পারেন। মারে, এটা যে এখন সম্ভব নয়। রাজকুমার তখন তার আসল রূপ ফিরে পাবে যখন তার 20 বছর বয়স পূর্ণ হবে। ঠিক তখন যদি কোনো রাজকুমারী রাজকুমারকে এই বাদর রূপেই ভালোবাসে এবং রাজকুমারের জন্য সে কাঁদে, সেই চোখের জল রাজকুমারের শরীরে যখন পড়বে, তবেই রাজকুমার মানুষ রূপ পাবে, বুঝলি? এটা কেমন করে সম্ভব সাধু বাবা? রাজকুমারকে কেন কোনো রাজকুমারী ভালোবাসবে, তাও আবার এই বাদর রূপে? আর রাজকুমারের জন্য সে কি কাঁদবে? এটাই যে নিয়তি রে মা, এটাই লেখা আছে রাজকুমারের ভাগ্যে। এমনটা ঠিক হবে সময় হলে। আমি যে শুধু উদাহরণ। রাজকুমার, এটা তুমি তোমার কাছে রাখো, এটা সাধারণ কিছু নয়। যেদিন তুমি মানুষ রূপ ফিরে পাবে, সেদিন এই নীল পানীয়টা তোমার বাবা সুরেন্দ্রের গায়ে দিও। এটা দিলে কি হবে সাধু বাবা? আমার বাবা আগের মতন আমাকে ভালোবাসবে? হ্যাঁ, তোমার ছোট ভাইয়ের করা বশ কেটে সে নিজের অবস্থায় আসবে। তখন আর প্রজাদের প্রতি অত্যাচার করবে না। তবে সাবধান, এটা তুমি মানুষ রূপ ফিরে পাবার পরেই করবে। আর আমি ওই তন্ত্রমাতার সকল তন্ত্র নষ্ট করার ব্যবস্থা করছি। তোমরা এসো এবার। বলি, আজ যেন রাস্তায় শেষ হচ্ছে না। এই ভরা পেট নিয়ে আর বসতে পারছি না। এই গাড়ি চালক, আর কত সময় দেরি হবে তোমার শুনি? এই তো চইলাইছি রানীমা। আপনি কি এইখানেই নামবেন নাকি আরো সামনে যাইমু? না না, আমি এখান থেকে যেতে পারবো। আজ আবার ঘুমিয়ে পড়ো না যেন। তুই তুই আবার এসেছিস রূপসী? আমার কাছে আবার কিসের প্রয়োজন? এতদিন তো নিজের বাবা মাকে বশ করে রেখেছিলি, এখন সতীনের ছেলেকে বাদর বানিয়ে রাজাকে বশ করে রাজ্য একা ভোগ করছিস। তাহলে তাহলে আবার কিসের প্রয়োজন পড়লো আমার কাছে? প্রয়োজন আছে মাতা। আমি চাই আমার গর্ভের সন্তান যেন অনেক শক্তিশালী হয়, যাতে রাক্ষস খক্ষসরাও আমার সন্তানকে ভয় পায়। সে যেন একাই কয়েকটা রাজ্য শাসন করতে পারে। কিন্তু এটা করলে যে অনেক ক্ষতি হবে, অনেক অসহায় মানুষদের অনেক ক্ষতি হয়ে যাবে। এতে আমার কিছু যায় আসে না। ওই বীর জানোয়ার এই রাজ্যে কখনো আসতে না পারে। ঠিক আছে, তবে এর জন্যে তোকে বড় দাম দিতে হবে। তোর যে কোনো অঙ্গ নষ্টও হয়ে যেতে পারে। আমি সব করতে রাজি আছি মাতা, শুধু আপনি আপনার কাজ শুরু করুন। ঠিক আছে, আমাকে যজ্ঞ করতে হবে। হিরিং কিরিং ছট, হিরিং কিরিং ছট। শয়তান রাজ, শয়তান রাজ, আমি তন্ত্রমাতা, তোমাকে স্মরণ রাখছি। আমার সামনে চলে এসো। বল, আমাকে কেন ডেকেছিস? শোন, আগেই বলে রাখছি, আমি কাউকে স্বার্থ ছাড়া উপকার করি না।
2 মিনিট ভেবে বল কি করবি। আমি 100 বছর সাধনা করেছি, কখনো কিছুই তোমার কাছে চাইনি বিধাতা। আমি একজন সাধু হয়ে আমি চাই যে তন্ত্রমাতা রাজকুমার বীরের প্রতি এত বড় অন্যায় করেছে, তার তন্ত্র শক্তি নষ্ট হয়ে যায় যেন, আমি এটাই চাই। তাই হবে বৎস, তোর সাধনাতে আমি সন্তুষ্ট অনেক। তোর মতো একজন ভালো মানুষ যার মনে কোনো পাপ নেই, তার কথা অমান্য করতে পারবো না আমি। আমরা এখনই তন্ত্রমাতার ওই তন্ত্র শক্তি নষ্ট করে দিচ্ছি। শয়তান রাজ, তুমি যা বলবে তাই হবে। রূপসী তার যে কোনো অঙ্গ দিতেও রাজি আছে। আমার এমন মনে হচ্ছে কেন? আমি চলে যাব। এই তন্ত্রমাতা, আমাকে এখান থেকে পাঠিয়ে দে, না হলে কিন্তু খবর আছে, ভালো হবে না কিছুতে। কি হচ্ছে কি শয়তান রাজ? শয়তান রাজ, আমি তোমাকে তোমার রাজ্যে পাঠানোর ব্যবস্থা করছি। তন্ত্রমাতা শয়তান রাজকে তার রাজ্যে পাঠিয়ে দিতে চায়, কিন্তু পারে না। এই তন্ত্রমাতা, তুই তোর শক্তি হারিয়েছিস, আমার সাহায্য আর পাবি না তুই। আমি নিজেই চলে যাচ্ছি। যাবার আগে এই রানীর চুলগুলো নিয়ে যাব। আমার যে জিনিসে নজর যায় তা আমার হয়ে যায়। কে করলো আমার এত বড় ক্ষতি? আমার শক্তি, আমার জাদু সব নষ্ট করে দিল। এখন এখন আমি সাধারণ মানুষ। তোমার কাছে এসেও আমার কোনো লাভ হলো না, উল্টো আমার চুল হারালাম। এবার রাজ্যে গিয়ে আমি কি বলবো সবাইকে? ধন্যবাদ প্রকৃতি, তোমাদের আমার কথা রাখার জন্য ধন্যবাদ। আমি এবার অন্য কাউকে সাহায্য করতে যাই। আমি জানি তোর জন্যে আমার এমন হয়েছে। তুই এখন এখান থেকে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। এ কি রানীমা, আপনার মাথায় চুল কই? কেমন যে দেখাইতেছে আপনারে। এইখানে নেড়া হওয়ার লিগাইছিলেন নাকি? আগে বললেই পারতেন, মহারাজকে দিয়া ভালো নাপিত আনাইতাম। তুই হাসি থামাবি, না হলে রাজ্যে গিয়ে মহারাজকে বলে বলি দেব তোকে। না রানীমা, এমনটা করবেন না, আমি আর হাসুম না। বলি কি রানীমা, আমার কাছে আলগা চুল আছে, আপনি চাইলে মাথায় দিতে পারেন, না হইলে প্রজারা সবাই হাসাহাসি করব। সত্যি তোর কাছে আলগা চুল আছে? কই কই দাওতে কি? রানী রূপসী গাড়ি চালকের কাছ থেকে আলগা চুল নিয়ে মাথায় দেয়। ঠিক তখন রানী রূপসীর প্রসব বেদনা শুরু হয়। এই তাড়াতাড়ি গাড়ি চালাও, আমার সন্তান হবার সময় হয়ে গেছে। এই তো রানীমা, যাইতাছি যাইতাছি রানীমা। ও মরে গেলাম, তাড়াতাড়ি করো। ও খুব ব্যথা করছে, আর যে সহ্য করতে পারছি না। চইলাইছি রানীমা। দাসী, রানীমারে রাজমহলে নিয়ে যাও, আমি দাইমারে ডাইক আনতাছি। ঠিক আছে, তবে তাই করো। আমি একা কেমন করে নেব? এই দাসী, ও পাশ থেকে ধরো রানীকে। শান্ত হন রানীমা, ঠিক হয়ে যাবে সব। আপনি একটু কষ্ট করে আপনার কক্ষে চলুন। ও কে কোথায় আছো? বাঁচাও, খুব কষ্ট হচ্ছে আমার। দাসী, আর যে পারছি না। রানী, কষ্ট হচ্ছে? প্রহরীরা দাইমাকে আনতে গেছে, আমাদের সন্তান আসছে পৃথিবীতে। ওই যে খারাপ ছেলেটার নামও বদলে দিবে, দেখো তুমি, দেখো। মহারাজ, আপনি কক্ষের বাইরে যান, আমি দেখছি রানীমাকে। ঠিক আছে দাইমা, আমার রানী যেন সুস্থ থাকে। আমি আমার ছোট রানীকে আর হারাতে চাই না। মহারাজ, নতুন অতিথি এসেছে রাজ্যে, আজ যে চরম আনন্দের দিন।
ঠিক যেদিন বীর জন্ম নিয়েছিল আজ সেই একই দিন মহারাজ। মহারাজ, আপনার ছেলে হয়েছে, দেখতে খুব সুন্দর, তবে বড় রাজকুমারের মতো নয়। এই নিন। ওর নাম আমি আর শুনতে চাই না। আমার সোনা বাবার নাম জয়। রানীর কক্ষে চলো মন্ত্রী। রানী, তুমি সুস্থ আছো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। যাক, রাজার বশ কাটেনি, এবার আমি নিশ্চিন্ত। মহারাজ, আজ থেকে আমাদের সন্তান এই রাজবাড়ি মাতিয়ে রাখবে। দেখতে দেখতে 10 বছর কেটে যায়। সবকিছু পরিবর্তন হয়েছে। গ্রামে এসেছে দুঃখ, কষ্ট আর হাহাকার। তবে রাজকুমার জয় কিন্তু বীরের স্বভাবই পেয়েছে। তোমরা ওনাকে এমন করে বেঁধে রেখেছো কেন? একটু ধানই তো দেয়নি গরিব মানুষ, নিজেই তো খেতে পারছে না। আবার বাবা তো রাজা, তো কেন সে প্রজাদের কষ্ট দেয়? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। মহারাজ বকা দেবেন রাজকুমার, আমরা পারবো না ওই লোকটার ছাইরা দিতে। মহারাজ বকা দেবে, বলবে আমি ছেড়ে দিয়েছি। বাবা কিছু বললে আমি রাজ্য ছেড়ে দেব বললাম। বাবা, তোমাকে এখানে আসতে কে বলেছে? এইসব প্রহরীরা দেখছে, তুমি যাও এখান থেকে। না না না, আমি যাব না। প্রহরীরা না থাকলে তো রাজ্যের কোনো মূল্য নেই। ছেড়ে দাও প্রহরী, তাড়াতাড়ি ছেড়ে দাও, তা না হলে আমি চলে যাব রাজ্য থেকে। ধন্যবাদ রাজকুমার, বড় উপকার করলেন। আমি আসি, এইবারের মতন প্রাণটা বাইসে গেল। ছেলেটা বাপ ভাইয়ের মতোই হয়েছে। বাপকে তো আমি আমার বশ করেই রেখেছি, কিন্তু ছেলেকে পাচ্ছি কোথায়? রাজকুমারের আজ 20 বছর পূর্ণ হলো। রাজকুমারের জন্যে পায়েস রান্না করেছি। খুব সুন্দর গন্ধ, আমি মানুষ হলে খেতে পারতাম, কিন্তু দাসী লতা তো আমার কথা বোঝেন না। আমি বরং রাজকুমারকে ডেকে আনি। ময়না, কিছুই যে মাথায় আসছে না। বাঘটা যে একেবারে আমাদের কাছে চলে এসেছে। কি করি বল দেখি? এই মেয়েকে এখানে ফেলে রাখলে বাঘের পেটে যাবে। একজন মানুষকে চোখের সামনে কেমন করে মরতে দেখব? রাজকুমার, তুমি কি পারবে এই মেয়েকে নিয়ে গাছে উঠতে? তাহলে আমাদের সবার জীবন বেঁচে যাবে। যা করার তা তাড়াতাড়ি করো রাজকুমার। ময়না, তুই এই দড়িটা আন, আমার কাছে তাড়াতাড়ি আন। ময়না বাদর রাজকুমারের কথা মতো পাশে পড়ে থাকা দড়ি এনে দেয়। বাদর রাজকুমার সেই দড়ি দিয়ে রাজকুমারী মুক্তাকে নিজের সাথে বেঁধে নেয় আর লাফ দিয়ে গাছে উঠে যায়। তখন বাঘ আসে সেখানে। নিচে না, আমি অনেক ক্ষুধার্ত, ভুল করে এদিকে এসেছি। আমি আজ যদি কোনো শিকার না পাই তাহলে আমি মরে যাব। নিচে নাম বলছি, না হলে আমি গাছ ভেঙে ফেলবো। এই বাঘ যা শুরু করছে, মনে হচ্ছে এক্ষুনি গাছটা ভেঙে ফেলবে। কি করব? এই মেয়েকে নিয়ে বেশি সময় তো গাছেও থাকতে পারছি না। দাঁড়াও রাজকুমার, আমি দেখি পাখির সাথে কথা বলি। ও বাঘ মামা, গাছটা এমন করে নাড়িও না, আমার বন্ধু যে নিচে পড়ে যাবে। তোমার অনেক ক্ষুধা পেয়েছে তাই তো? দাঁড়াও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। আমার সাথে এসো, সামনে একটা হরিণ মরে পড়ে আছে, তুমি বরং সেটার মাংস খাও। মিথ্যা বললে কিন্তু খবর আছে ময়না, আর পচা মাংস আমি কিন্তু খাবো না, এই বলে রাখলাম। পচা মাংস নয় বাঘ মামা, আমার বন্ধু তো একটু আগেই হরিণটা শিকার করেছি,
তুমি চলো আগে। বন্ধু, তুমি এই মেয়েকে রেখে গিয়ে আগে ওই কূপের ওপর লতা পাতা বিছিয়ে দাও, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, আগে যা, আমি এই মেয়েকে রেখে আসি। বাঘের সামনে নিচে নামলে বাঘ তো খেয়ে নেবে। ময়না বাঘকে নিয়ে হাঁটতে শুরু করে। এদিকে বাদর রাজকুমার বাঘ চলে যেতেই গাছ থেকে নিচে নেমে আসে। এরপর রাজকুমারী মুক্তাকে একটা গাছের নিচে রেখে বাঘ ও ময়নার আগে কূপের কাছে নিয়ে যায়। এবার আমাকে তাড়াতাড়ি এই কূপের ওপর লতা পাতা বিছিয়ে দিতে হবে, সাথে কিছু ময়লা, যাতে বাঘ কিছু টের না পায়। এরপর ওই সামান্য কিছু একটা ফেলে রাখবো, যা দেখতে মরা হরিণের মতো লাগবে। এই ময়না, তুই মিথ্যা বলছিস। আর কত হাঁটাবি? আমি খালি পেটে আর হাঁটতে পারছি না। এই তো বাঘ মামা, চলে এসেছি। ওই তো হরিণ, তুমি যাও গিয়ে মাংস খাও, একেবারে টাটকা হরিণ। দেখো, রক্ত বেরোচ্ছে। আলুম, সত্যিই তো, আমি এখনই যাচ্ছি। এই বলে বাঘ দৌড়ে কুয়োর ওপর দিয়ে যেতে যায়, আর কুয়োর ভেতর পড়ে যায় সে। ওরে বাবা, আমি যে কুয়োর ভেতর পড়ে গেছি। এখানে অনেক জল। বাঁচা, বাঁচা ময়না, আমাকে বাঁচা, না হলে ডুবে মরে যাব আমি। বাঁচা, বাঁচা ময়না। তোকে মারার জন্যই তো এই ফাঁদ। তুই তো তোদের এরিয়া বাদে অন্য এরিয়াতে গিয়ে মানুষ খেতে চাইছিস, আর এটা তোর শাস্তি। রাজকুমার, চলো গিয়ে দেখি মেয়েটার কি অবস্থা। এবার আমাকে সত্যি সত্যি মরতে হবে। আসলে বেশি লোভ করতে নেই, অতি লোভে মৃত্যু অনিবার্য। ও বাঁচা, বাঁচা, মরে গেলাম রে। বাঁচা, বাঁচা। ময়না, এই মেয়ের তো জ্ঞান ফিরল না। ওদিকে মা বাড়িতে চিন্তা করছে। চল, আমরা এই মেয়েকে নিয়ে বাড়ি ফিরি। এই মেয়ে ঘোড়ায় চড়ে এসেছিল, ঘোড়াটা আশপাশে কোথাও নেই। তুমি কি ওকে নিয়ে বাড়ি ফিরতে পারবে? উপায় তো নেই, পিঠের ওপর নিয়ে যেতে হবে কষ্ট হলেও। চল এবার ময়না, চল চল। কিরে বাবা, কে এই মেয়ে? কি হয়েছে মেয়েটার? জ্ঞান হারিয়ে ফেলেছে মনে হচ্ছে। মা, আসলে আজ বড় বিপদ হতে যাচ্ছিল। একটা বাঘ এসে এই মেয়েকে কামড় দিতে যায়। ভয়ে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলে। কি বলিস? বাঘ এসেছিল? ভয়ে মেয়েটার শরীরে জ্বর চলে এসেছে। দাঁড়া, আমি চোখে মুখে জল দিয়ে আগে মেয়েটার জ্ঞান ফিরিয়ে আনি। কে তুমি মেয়ে? এই জঙ্গলে কি করছো? ওঠো না, তোমার শরীরে তো অনেক জ্বর। আমি সূর্যনগরের রাজকন্যা মুক্তা। জঙ্গলে শিকার করতে এসেছিলাম, সাপের ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। ওরে বাবারে, বাদর, ওকে তাড়িয়ে দিন, আমার কিন্তু খুব ভয় করছে। ভয় পেও না রাজকুমারী, ও আমার ছেলে। ও তোমার কোনো ক্ষতি করবে না, বরং তোমার সেবা করবে। বাবা বীর, রাজকুমারীর খেয়াল রেখো। মাথায় জল দাও, আমি রান্নাটা শেষ করি, না হলে রাজকুমারীকে কি খেতে দেব? রাজকুমারী, মাথা ব্যথা কি কম হয়েছে? তুমি এখানে শুয়ে থাকো, আমি পাশ থেকে কিছু ফল নিয়ে আসি তোমার জন্য। কেমন অদ্ভুত ব্যাপার তো, বাদুর কথা বলছে। এ কেমন রাজ্যে এসে পড়েছি আমি। হো, মাথা ব্যথা করছি। বাবা, তোমার জন্যে পায়েস রেঁধেছিলাম আজ। আজ যে তোমার জন্মদিন, এই দিনটা আমি কি করে ভুলতে পারি? এই নাও, পায়েস খাও। তোমার খাওয়া শেষ হলে রাজকুমারীকেও পায়েসটা খাইয়ে দিও। বাদুর কারো সন্তান কেমন করে হয়, আর বাদরের জন্মদিন সেও কেমন করে হয়? কি হচ্ছে এসব? আবার বাদুর কথাও বলে। কি ভাবছো? এমনিতেই শরীর খারাপ,
বেশি কিছু ভাবলে শরীর আরো খারাপ হবে। এই নাও, আমি তোমাকে পায়েস খাইয়ে দিচ্ছি। এত ভেবো না, আজ থেকে আমি তোমার বন্ধু। সুস্থ হয়ে নাও, অনেক গল্প করব। বিধাতা, এই রাজকুমারী কি সেই রাজকুমারী যে আমার ছেলেকে মানুষ রূপে আনবে? তুমি দেখো, তুমি সব কিছু দেখো বিধাতা, যেন সব কিছু ঠিক হয়ে যায়। দাসী যা বলছি তা কি সত্যি? তবে কি সেই সাধু বাবার কথা এবার সত্যি হবে? রাজকুমারীর বয়সও তো 20 বছর হয়ে গেছে। তবে কি এবার মুক্তি পাবে রাজকুমার? এই রাজকুমারী আর রাজকুমারের ভেতর ভালোবাসা তৈরি করতে হবে আমাকে, তা যে করেই হোক। এ কি বাবা, তুমি এখানে মায়ের সাথে বসে গল্প করছো? ওদিকে প্রহরীরা প্রজাদের ওপর কত অত্যাচার করছে। বলছে এবছর সকল সরিষার 2 ভাগ দিতে হবে। এবছর তো মাঠের ফলন ভালো হয়নি। আমাদের যদি 2 ভাগ দেয় তাহলে ওই গরিব মানুষগুলো কি খাবে বলো? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না রাজকুমার, তুমি তোমার কাজ করো। তোমার এখন লেখাপড়ার বয়স। বাবা, তুমি রাজা হয়ে এমন অত্যাচার করতে পারো না প্রজাদের ওপর। তুমি প্রজাদের ওপর এমন অত্যাচার করলে আজ থেকে আমি খাবার খাবো না। রাজকুমার, তুমি কি পাগল হলে? তোমাকে যেমন করে মানুষ করতে চেয়েছি, তুমি তো ঠিক উল্টো হয়ে বসে আছো। কি হচ্ছে এসব? মা, তুমি কি আমার সাথে আমার দাদার মতোই করবে নাকি? শুনেছি বাবা আমার দাদার প্রতি অনেক অত্যাচার করেছে। বাধ্য হয়ে আমার দাদা রাজ্য ত্যাগ করেছে। এমন কিন্তু আমার সাথে তোমরা পারবে না করতে। রাজকুমার, মন্ত্রী, রাজকুমারকে তার কক্ষে নিয়ে আসো। আর এবার গ্রামের সকলকে সরিষার 1 ভাগ দিতে বলো। 2 ভাগ গ্রামবাসী নেবে। যথাজ্ঞা মহারাজ। বাবা জয়, তোমার কক্ষে চলো। তোমার বাবা তো তোমার কথা রেখেছেন। এবার কিছু মুখে দাও। আমি নিজেই রাজকুমারকে খাইয়ে দেব আজ। তুমি তোমার কাজ করো মন্ত্রী। শোনো শোনো গ্রামবাসী, মহারাজ এইবার সরিষার 1 ভাগ দিতে বলছে। বাকি 2 ভাগ তোমাগর। মহারাজের মনে এইবার একটু মায়া হইল। তা না হইলে না খাইয়াই দিন পার করুন লাগতো। তুমি ঠিকই বলছো ভাই। মহারাজ মনে হইতাছে ভালো হইয়া যাইতাছে। মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের জয়। বাবা জয়, তুমি আমার সব বাবা। বলি আমি যা বলবো তুমি তাই করবে। রাজ্যের প্রজারা হলো জুতোর মতো, ওদের পায়ের নিচেই রাখতে হয়, মাথায় তুলতে নেই। তুমি ওদের প্রতি কেন মায়া দেখাও বলো দেখি? প্রজাদের সুখই তো রাজার সুখ। দাসী মনিকা, জল দাও। আর খাবো না আমি। হে কি, রাজকুমার জল খেয়ে কোথায় চললেন? দাঁড়ান, খেয়ে যান বাকি খাবার। আমি উদ্যানে খেলতে যাচ্ছি দাসী মনিকা, পিছু ডাকবে না বলে দিলাম। না, এ হতে পারে না। আমি হেরে যাচ্ছি। রাজকুমার জয়ের জন্যে রাজাও কেমন যেন হয়ে যাচ্ছে। আমার কথা কেউ শুনছেই না। না, এটা হতে পারে না। আমার শরীরের ভেতর জ্বলে যাচ্ছে। দাসী, আজ আমি পুকুরে স্নান করব। চলুন রানীমা, আমি আপনার সাথে যাচ্ছি। রানী রূপসী রাগে দুঃখে পুকুরে স্নান করতে যায়। তখন একটা ব্যাঙ এসে রানীর মাথার আলগা চুল নিয়ে যায়। এ কি রানীমা, আপনার চুল ব্যাঙ নিয়ে চলে গেল। কিন্তু এইটা কি করে সম্ভব? এইবার কি হবে? সবাই আমার নকল চুলের কথা জেনে যাবে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। ওই দেখ, পুকুরের জলে কে যেন টাক করে দাঁড়িয়ে আছে। ও মা, এ তো আমাদের রানী। ও মা, কি বলছিস কি তুই? আরে কি বিশ্রী লাগছে। এটা আমাদের রানী। চুপ! যে আমায় দেখে হাসবে তার শাস্তি হবে। অন্ধকার কারাগারে থাকতে হবে সারা জীবন। প্রহরী, ওই ব্যাঙের কাছ থেকে আমার চুল উদ্ধার করো আর ব্যাঙটাকে মেরে ফেলো। শয়তান রাজ তো কোনো কাজ করে দিল না, উল্টো আমার চুল হারালাম। যথাজ্ঞা রানীমা, আমরা সবাই এক্ষুনি আপনার চুল উদ্ধার করে দিতেছি।
এই যে রানীমা, অনেক কষ্টে আপনার চুল উদ্ধার করতে পেরেছি, কিন্তু ব্যাংকটাকে ধরতে পারিনি। উদ্ধার করেছো আমাকে। তোমরা যাও প্রহরী। আর একটা কথা, রাজা যেন না জানে। দাসীরা, চারদিক ঘিরে রাখো, আমি আমার কাপড় পরিবর্তন করব। আজ শরীরটা ভালো লাগছে, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি আমার বাদুর বন্ধু আর তোমার জন্য। তুমি যখন আমার বন্ধুর মা, তবে আমারও মা। রাজকুমারী, কি বলছো তুমি? এটা তো আমার ভাগ্য। আমার আর কোনো দুঃখ নেই রাজকুমারী। আমার ছেলে মেয়ে দুটোই আছে। চোখের জল মুছে ফেলো। বলছি বাদুর বন্ধু, তুমি কি আজ আমাকে জঙ্গলটা ঘুরে দেখাবে? কেন দেখাবো না ময়না, চল আমরা তিনজন আজ ঘুরে আসি। বাদর রাজকুমারের সাথে রাজকুমারী মুক্তা ও ময়না অনেক জায়গায় ঘুরে বেড়ায়। বাদর রাজকুমার রাজকুমারী মুক্তাকে নানান রকম ফল পেড়ে দেয়। তারা অনেক আনন্দ করে। এভাবে আরো 2 দিন কেটে যায়। এবার আমার যাবার সময় হয়েছে। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ। তোমাদের ছেড়ে যেতে মন চাইছে না গো। তোমাকে আটকে রাখার সাধ্যি আমার নেই। রাজকুমারী, যদি কখনো মনে পড়ে তবে আবার চলে এসো এই অসহায় মায়ের কাছে। রাজকুমারী, রাজকুমারী মুক্তা, তোমাকে যে আমিও ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসবে না। একটা বাদরকে কি কখনো মানুষ ভালোবাসতে পারে? কি হলো কি রাজকুমার? কি ভাবছো? বলি রাজকুমারী মুক্তা চলে যাচ্ছে। ওই ফুলটা খুব সুন্দর, তুমি এই ফুলটা রাজকুমারীকে দাও। ঠিক আছে ময়না, তুই দাঁড়া, আমি গিয়ে পেরে আনছি ফুলটা। রাজকুমারী খুব খুশি হবেন ফুলটা পেয়ে। তোমার মতো আমার আর একটাও বন্ধু নেই। তোমাকে ছেড়ে থাকার কথা ভাবলেই কেমন যেন লাগছে। তুমি কি আমার সাথে যাবে? মা, বন্ধু আমার কাছে কি কদিন থাকুক না, কেউ ওকে কিচ্ছু বলবে না। ছেলেটাকে ছাড়া থাকতে ভালো লাগে না, তবে তুমি যখন চাইছো নিয়ে যাও। বিধির বিধান তো আর খণ্ডানো যায় না। বিধাতা, রাজকুমারী মুক্তা যেন রাজকুমারকে ভালোবাসে। আমি তো রাজকুমারীর পরিচয়ও দিতে পারবো না। রাজকুমারকে বাদর সেনেই তো ভালোবাসতে হবে। বন্ধু, তবে চলো, আর দেরি করা ঠিক হবে না। বাবা মা হয়তো অনেক চিন্তা করছে। ঠিক আছে রাজকন্যা। ময়না, তুই মায়ের কাছে থাক, কোনো বিপদ হলে আমাকে খবর দিস। রাজকুমারী মুক্তা ও বাদর রাজকুমার সূর্যনগর রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গল্প করতে করতে এক সময় তারা সূর্যনগর রাজ্যে চলে আসে। মন্ত্রী, মন্ত্রী, রানী, দেখো রাজকন্যা ফিরে এসেছে। কোথায় ছিলি মা? জানিস, তোর জন্য আজ কটা দিন আমরা পাগল হয়ে গিয়েছি। কত জায়গায় খুঁজেছি তোকে মা। আমার সোনা মা, তুই ছাড়া যে আমাদের কেউ নেই। মা, এমন করে একা আর কোথাও যাবি নে। রাজকন্যা, আপনাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। আপনি আপনার কক্ষে যান, আমি আপনার জন্য শরবত পাঠানোর ব্যবস্থা করছি। তোমরা শান্ত হও, আমি ঠিক আছি। আমার কোনো ক্ষতি হয়নি। আমি এখন তো আর ছোট নই, বড় হয়েছি। আমাকে নিয়ে তো কিসের চিন্তা? চিন্তা তো হবেই মা। এ কি, রাজপ্রাসাদে বাদর কোথা থেকে এলো? প্রহরী, প্রহরী, কোথায় গেলে? এই মন্ত্রী, তাড়াতাড়ি বাদরকে বের করে দাও। না বাবা না, ও আমার বন্ধু। জানো তো, আমার জীবন বাঁচিয়েছে এই বাদর, আর আজ থেকে ও আমার সাথেই থাকবে। কিন্তু রাজকন্যা, এটা কেমন করে হয়? একটা বাদর কেমন করে তোমার বন্ধু হতে পারে? রাজ্যের সবাই কি বলবে এই বাদর দেখে, বলো তো? বাবা, এই রাজ্যে যদি আমার বন্ধুর জায়গা না হয়, তবে আমিও ওই রাজ্য ছেড়ে চলে যাব। আমি চাই না আমার বন্ধুর কোনো অসম্মান হোক। বন্ধু, চলো আমার সাথে, আমি তোমার সাথে জঙ্গলেই থাকবো। মহারাজ, আমার মেয়েটাকে এমন রাজ্য ছাড়া হতে দেবেন না। মেয়েটাকে ছাড়া আমি কেমন করে থাকবো?
এই কটা দিন যে আমার দম বন্ধ হয়ে যেত রাজকন্যাকে ছাড়া। দয়া করে রাজকন্যাকে থামান। রাজকন্যা, তুমি তোমার বন্ধুকে নিয়ে তোমার কক্ষে যাও। মন্ত্রী, মন্ত্রী, চলো, আমরা সবাই যাই, চলো। জি মহারাজ, চলুন। মনে করেছিলাম এই রাজকন্যা রাজ্য ছাড়া হলো। এই রাজকুমারীকে মেরে ফেলে আমার ছেলেকে রাজা বানাবো, কিন্তু সব প্ল্যান নষ্ট হলো আমার। চলো বন্ধু, আমাদের কক্ষে চলো। মা, দাসীকে দিয়ে খাবার পাঠিয়ে দিও, আমার খুব ক্লান্ত লাগছে। এইদিকে সন্ধেও হয়ে এসেছে। রাজকন্যা, আপনার আর আপনার বন্ধুর জন্যে খাবার এনেছি, খেয়ে নিন। আপনার বন্ধুর জন্যে ফল এনেছি। ধন্যবাদ দাসী, এখন যাও। যদি কিছুর প্রয়োজন পড়ে তবে তোমায় খবর দেব। এই বন্ধু, তুমি আমার রাজ্যে আসার পর থেকে কোনো কথাই তো বলছো না। তুমি তো এত চুপচাপ থাকো না। তোমার শরীর খারাপ নাকি? আমার জন্য তোমাকে কত অপমানিত হতে হচ্ছে রাজকন্যা। আমি এসে তোমাকে বিপদে ফেলে দিলাম। আমি বলি কি, আমি চলে যাই জঙ্গলে, তুমি তোমার রাজ্যে থাকো। এমন কথা বলো না বন্ধু। তুমি চলে গেলে যে আমি একা হয়ে যাব। এখন লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও দেখি খাবারটা। আমি কি স্বপ্ন দেখছি? একটা বাদর কেমন করে মানুষের মতো কথা বলছে। আজ থেকে এই রাজ্যে তুমি থাকবে না বাদর। কেউ তোমাকে বাজে কথা বলবে না। এমন অদ্ভুত বাদর আগে কখনো দেখিনি। রাজকন্যা, তোমাকে একটা কথা বলি শোনো। আগামীকাল তোমার জন্য কয়েক দেশের রাজপুত্র আসবে। সেখান থেকে তুমি তোমার নিজের জীবন সঙ্গী বেছে নেবে। না মা, এটা হতে পারে না। আমি এখন বিবাহ করতে চাই না। আমি আমার বন্ধুকে নিয়ে দেশ বিদেশ ঘুরে দেখতে চাই। দয়া করে বাবাকে বলো। তুমি তো জানো রাজকন্যা, তোমার বাবা এক কথার মানুষ। সে যা বলে তাই করে। এসব বাদ দাও, সন্ধে হয়ে গেছে। খাবার খেয়ে তোমার বন্ধুকে তার কক্ষে যেতে বলো। আমি আসি। যাকে ভালোবাসলাম তার কিনা বিবাহ হবে? আসলে আমাকে বাদর রূপে কে ভালোবাসবে? আমি বরং এই রাজ্য ছেড়ে চলে যাব। ময়না ও মায়ের কথা খুব মনে পড়ছে। আজ ময়না আমার সাথে থাকলে মনের কথাটা বলতে পারতাম। কি হলো? কি ভাবছো বন্ধু? খেয়ে নাও। কিছু ভাবছো না কি? ময়না আর তোমার মায়ের কথা মনে পড়ছে বুঝি? চলো, দুজনে গল্প করলে ভালো লাগবে। রাজকন্যা, এখানে অনেক সুদর্শন রাজপুত্র এসেছে তোমাকে বিবাহ করার জন্য। এই নাও মালা, তুমি চোখ বন্ধ করে মালাটা ছুঁড়ে মারবে। এই মালা যার গলায় গিয়ে পড়বে সেই হবে তোমার স্বামী। আমি কথা দিচ্ছি, আমার রাজ্যবাসীর সামনে আমি কথা দিচ্ছি। মহারাজের জয় হোক, রাজকন্যার জয় হোক। আমাগর রাজকন্যা যেন সুখে থাকে। আপনি যা বলবেন তাই হবে বাবা। বিধাতা, বিধাতা, আমাকে বুঝি সারা জীবন বাদর হয়েই কাটাতে হবে? আমার কপালে বুঝি আর মানুষ হয়ে বেঁচে থাকা লেখা নেই বিধাতা? এইটা কি হলো মহারাজ? রাজকন্যার হাতে থাকা মালা গিয়ে পড়লো এই বাদরের ওপর। তার মানে আমাদের রাজকন্যাকে সারা জীবন এই বাদরের সাথে সংসার করতে হবে। কি বলছো তুমি এটা রানী? এটা হতে পারে না। রাজকন্যার বিবাহ একটা বাদরের সাথে কিছুতেই হতে পারে না। একটা আপদ তাহলে বিদায় হবে। এই আপদটার সাথে যা হয়েছে তা ভালোই হয়েছে। শেষে কিনা বাদরের বিয়ে হবে রাজকন্যার সাথে। মহারাজ, এটা হতে পারে না বললে হবে না। আপনি পুরো রাজ্যবাসীর সামনে কথা দিয়েছেন, এই মালা যার গলায় পড়বে সেই হবে রাজকন্যার স্বামী। আপনি তো কথার বরখেলাপ করেন না। আমাদের ডেকে এনে এমন করে অপমান না করলেও পারতেন মহারাজ। শেষে কিনা একটা বাদর হবে রাজকন্যার স্বামী। ছি, ভাবতেও অবাক লাগছে।
এই চলো সবাই চলো, এত অপমানের পরে এই রাজ্যে আর থাকবো না। আপনি কাজটা ঠিক করলেন না মহারাজ সূর্য, এর ফল কিন্তু খারাপ হবে অনেক। তোমরা আমাকে ক্ষমা করো। আমি যে কথা দিয়েছি সেটা রাখা আমার কর্তব্য। না হলে যে আমি প্রতারক মিথ্যাবাদী হয়ে যাব, আমার রাজ্যের মানুষের কাছে আমি আবার সব হারাবো। আমি এক কথার মানুষ, মানুষকে কথা দিয়ে সে কথা আমি রাখতে জানি। এখানে দাঁড়িয়ে না থেকে আমরা সকলে রওনা দেই। এই রাজকন্যাকে বাদরের সাথেই মানাবে। শুনেছি বাদরটাও নাকি রাজকন্যার বন্ধু। শেষে কি না একটা বাদরের সাথে রাজকন্যার বিবাহ হইবে। সারা জীবন কেমন করে সংসার করিবে সেই রাজকন্যা ওই বাদরের সাথে? মহারাজ যখন কথা দিয়েছেন তখন সেটা রাখবেন। উনি যে এক কথার মানুষ। চলো আমরা এখন বাড়ি ফিরি। মহারাজ, অপরাধ নেবেন না। আমি রাজকুমারী মুক্তাকে অনেক সুখে রাখব। কোনো কিছুর অভাব সে বুঝতে পারবে না। তুমি কথা বলছো কি করে? তুমি বাদর হয়ে কি করে কথা বলছো? কিন্তু তোমার মতো বাদরের হাতে আমি আমার মেয়েকে কেমন করে তুলে দেব? কোথায় নিয়ে রাখবে আমার মেয়েকে তুমি? মহারাজ, আমি কথা বলতে পারি, আর চিন্তা করবেন না আপনি। যতদিন রাজকন্যা মুক্তা নিজে থেকে আমাকে বিবাহ করতে না চাইবে, আমি তাকে জোর করব না। সে রাজি হলে তবেই তাকে বিবাহ করব আমি। রাজকন্যা আমার সাথে ভালোই থাকবে। আমার মারা যখন তোমার গলায় কি পড়েছে, তখন তোমাকেই তো আমার বিবাহ করতে হবে। তুমি মানুষ হও কিংবা বাদর, আমি তোমার সাথে বেইমানি করব না। তবে আমি কিছুদিন সময় চাইছি। মেয়েটা কষ্ট পেয়ে ঘরে চলে গেল। কেউ কি বাদরকে স্বামী মানতে চায় নাকি? এই বাদর, তুই এখনো এখানে কেন? সামনে থেকে সরে যা বলছি। মন্ত্রী, ভুলে যেও না, রাজকন্যার স্বামী হবে। ভবিষ্যতে এই রাজ্যের রাজা তাকে সম্মান করবে। আর তোমরা রাজকন্যাকে একা থাকতে দাও। আমার জন্য রাজকন্যা অনেক কষ্ট পেয়েছে। না, আমি চলে যাব এই রাজ্য ছেড়ে। রাজকন্যা মুক্তার সামনে আর কখনোই যাব না আমি। না, আমার ছোট ছেলেটা কতদিন হলো বাড়ি নেই। ওকে না দেখে যে আমি থাকতে পারছি না। বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কি জানি ছেলেটার কোনো বিপদ হলো নাকি। তুই কি একটু দেখে আয় না ময়না। রাজকুমারীর জন্য আমার মনটাও অনেক খারাপ লাগছে। আমি তাহলে রাজকুমারীর কাছে গেলাম। আমি তো তোর কথা বুঝতে পারবো না। রাজকুমার পায়েস খেতে খুব ভালোবাসে। দাঁড়া, আমি একটু পায়েস করে দিই ছেলেটার জন্যে। কিন্তু দুধ কোথায় পাই? আমার ছেলেটা আজ আমার থেকে অনেক দূরে। ও পায়েস খুব পছন্দ করে। ভাবছি পায়েস রান্না করে ময়না পাখির কাছে দিয়ে পাঠাবো। তুমি একটু দুধ দেবে আমাকে? ঠিক আছে, আমি তাহলে তোমার থেকে দুধ নিলাম। তোমার মনে অনেক দয়া মা হরিণ। আমি আসি। এবার তুই যা, রাজকুমারকে বলিস তাকে ছাড়া তার মা একদম ভালো নেই। আমার সাথে যেন একটু দেখা করে যায়। ভয় পেতে নিষেধ করবি। এখানে কোনো বন্য হিংস্র প্রাণী আসে না। গিন্নি, আমাদের ইচ্ছা পূর্ণ হবে গো। আমাদের সন্তান আজ আমাদের ছাড়া কত দূরে, শুধু ওই রাজা সূর্যের জন্য। খুব তাড়াতাড়ি আমার ছেলে এই রাজ্যে ফিরবে। এই রাজ্যের রাজা হবে সে। আর রাজকন্যা মুক্তাকে কাছে পাবার ইচ্ছাটাও তার পূর্ণ হবে। বাদর তার বউকে কেমন করে সুরক্ষা দেবে। আমি হব রাজমাতা, বলি তোমরাই যে একে একে রাজা আর তার পরিবারকে শেষ করে দেবে। আজকে তুমি রাজকুমারীকে মেরে ফেলো, ওর বিবাহ হতে দেওয়া যাবে না। তাহলে সবাই বলবে তার স্বামী রাজা। আমি খাবারে বিষ মিশিয়ে দিই। ওই বাদর হবে এই রাজ্যের রাজা। তোমার মাথা ঠিক আছে নাকি গিন্নি? তবে তুমি যা বলবে তাই হবে।
সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। তুমি গিয়ে খাবারে বিষ দিয়ে দাসীকে দিয়ে রাজকন্যা ময়নার কক্ষে দিয়ে আসো। যাও যাও। এটা আমি কিছুতেই হতে দেব না। আমি থাকতে রাজকন্যা মুক্তার কিছুই হবে না। আমি বাঁচাবো আমার ভালোবাসার মানুষকে, আমি বাঁচাবো। রাজকুমার, তোমাকে সে কখন থেকে খুঁজছি, আর তুমি এখানে? তা তুমি কেমন আছো রাজকুমার? তোমায় দেখতে না পেয়ে আমি বড্ড চিন্তা করছিলাম। এই নাও, দাসী লতা তোমার জন্য পায়েস পাঠিয়েছি। তোকে কতবার বলেছি দাসী বলবি না, উনি আমার মা। দে দে পায়েস, এখন আমার কক্ষে রেখে আসি, পরে খেয়ে নেব। আমার একটা জরুরি কাজ আছে এখন। রাজকন্যার যে বিপদ, তুইও আমার কক্ষে আয় ময়না। এখানে অনেক কাহিনী হয়ে গেছে, আগে মন্ত্রীর স্ত্রীকে চোখে চোখে রাখতে হবে। রাজকুমার, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক কষ্টে আছো। পিঠাটা দেখবে তোমার ভাগ্য ঠিক পরিবর্তন করবে। জানি না আমার এই কষ্টের জীবন ঠিক হবে নাকি, আমি কিছুই জানি না। তুমি এমন করে কেন কথা বলছো রাজকুমার? তোমার চোখে জল? কি হয়েছে তোমার? আর রাজকন্যা মুক্তা কোথায়? তোমার সাথে তো রাজকন্যাকে দেখছি না। আমার যে বড্ড ভয় করছে। মুক্তা কি কিছু বলেছে তোমায়? ময়না, আমি তোকে সব বলছি। সব তো শুনলি? রাজকন্যার আমার সাথে বিবাহ হবে বলে রাজকন্যা আমার সাথে কথাও বলে না, নিজের কক্ষ থেকে বের হয় না। সব আমার ভাগ্য রে। জানি না এই ভাগ্যে বিধাতার কি লিখে রেখেছেন, আমি কিছুই জানি না। চিন্তা করো না রাজকুমার, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি তো এখন ফিরতেও পারবে না, কারণ মুক্তার পরিবারে যে অনেক বড় বিপদ। তোমাকে বাঁচাতে হবে সবাইকে। দিন দিন আমার ছেলে অবাধ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। কিছু একটা ভাবতে হবে আমাকে। কেমন করে জয়কে আমি বশ করব? তন্ত্রমাতা তো এখন নেই, আমার মাথায় যে কিচ্ছুটি কাজ করছে না। রানী রূপসী নিজে নিজে এসব ভাবছিল আর হারছিল। তখন রানী রূপসী একটা পুরাতন কলসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। হো, মরে গেলাম গো। বাবারে বাবা, মাজাটা বুঝি এবার শেষই হয়ে গেল। এই কলসের জন্য আজ আমি এত ব্যথা পেলাম। ওরে বাবারে, কলসের ভেতর থেকে এমন ধোঁয়া কেন বেরোচ্ছে? কি আছে এর ভেতর? না জানি আমার জীবন অকালেই শেষ হয়ে যায়। জয় বাবা, বাবা বাঁচা! প্রহরী, দাসী, সবাই কোথায় গেল? আমি মুক্ত। অনেক বছর ধরে আমি বন্দি আছি এই কলসে। তুই আমায় মুক্ত করেছিস। ডাইনি, দয়া করে আমায় মেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তোর কোনো ক্ষতি আমি কেন করব? তুই আমায় মুক্তি দিয়েছিস। এবার আমি আগের থেকে আরো বেশি শক্তিশালী হব। বল বল, তুই কি চাস আমার কাছে? যে কোনো একটা জিনিস চাইতে পারবি তুই। সত্যি বলছো ডাইনি? আমি যা চাইবো তাই দেবে? আমি চাই আমার ছেলে জয়কে যেন আমি যা বলি সে তাই শোনে। এই রাজ্যে আমি রাজত্ব করতে চাই। ওই বীরের নাম মুছে ফেলতে চাই রাজ্য থেকে। তোকে একটা কিছু চাইতে বলেছিলাম, তুই তো অনেক কিছু চাইছিস আমার কাছে। আমি তোর সব ইচ্ছে পূরণ করতে পারবো না, এখন আমার শক্তি কম। এই নে, এই আবিরটা রাখ। তোর ছেলের কপালে ছোঁয়াতেই তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। জয় তোর সব কথা শুনবে, তোর জন্যে পাগল হয়ে যাবে। ধন্যবাদ ডাইনি, এই রাজ্যের সবকিছু আমি তছনছ করে দেব। সেটা তোর ইচ্ছে। আমি গেলাম। আমার পূর্ণ শক্তি পেতে হলে পূর্ণিমার চাঁদ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ভালো থাক। জয়কে এবার আমার কথা শুনতে হবে। পুরো রাজ্যে আমি রাজত্ব করব। এ কি? এই কালো ধোয়া কিসের জন্য ইঙ্গিত দিচ্ছে আমাকে? তবে কি কোনো অশুভ ছায়া পড়েছে এই রাজ্যে? আমাকে ধ্যানে বসতে হবে এবং সবকিছু জানতে হবে। মনে হচ্ছে অশুভ কিছু হতে চলেছে। এ কি? কালো ধোঁয়া তো আর নেই। তবে কি সবকিছু আমার মনের ভুল? হতে পারে হয়তো। বাদর রাজকুমার ময়নার সাথে গল্প করছিল। হঠাৎ তারা শুনতে পায় দেহরক্ষী দাসীদের ডাকছে রাজকন্যাকে খাবার দেবার জন্য। দাসী, রাজকন্যা ঘর থেকে বেরোচ্ছে না। এখন ওর ভালো ভালো খাবারের প্রয়োজন। এই খাবারটা রাজকন্যাকে দিয়ে এসো। আমি খাবারটা রাজকন্যাকে দিয়ে আসি। দেখেছ মন্ত্রী, তোমার স্ত্রী কত খেয়াল রাখে আমার কন্যার। মেয়েটার মন সত্যিই খারাপ। এখন চলো, আমরা আমাদের কাজে যাই। চলো। এই বাদর, এটা তুই কি করলি? রাজকন্যার খাবার ফেলে দিলি? তোকে আমি মেরে ফেলবো। শান্ত হও মন্ত্রী। বাদর, তুমি এমনটা কেন করলে? এজন্য তোমাকে শাস্তি পেতে হবে। প্রহরী, প্রহরী, বাদরকে বন্দি করো। মহারাজ, এই খাবারে বিষ আছে, যা খেলে রাজকন্যার মৃত্যু অনিবার্য। এই জন্য খাবারটা ফেলে দিয়েছিলাম। এটা আমার অন্যায় হলে আমাকে শাস্তি দিতে পারেন আপনি। কি বলছো তুমি? দাসী, তুমি রাজকন্যার খাবারে বিষ মিশিয়েছো? আমি বিষ দেইনি মহারাজ। আমার কাছে মন্ত্রী পত্নী দেবকী খাবারটা দিল। আপনি নিজের চোখেই তো তা দেখলেন। আমি খাবারে বিষ দিইনি। মহারাজ, আপনি বলুন, আমি কেন খাবারে বিষ দেব? এই বাদর মিথ্যে বলছে। খাবারে কোনো বিষ নেই। দাসী, একটা বিড়ালকে এই খাবারগুলো খাওয়াও। দাসী রফি রাজা সূর্যের কথা মতো একটা বিড়ালকে পড়ে থাকা খাবার খেতে দেয়। সাথে সাথে বিড়ালটা ছটফট করতে করতে মারা যায়। ছোট, তুই আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিস? তোরা এই রাজ্য ছেড়ে এক্ষুনি চলে যাবি। না না, এতে ওনারা চলে গেলে আরো ভয়ঙ্কর হয়ে ফিরবে। আমাকে মিথ্যা বলতে হবে। উনার কোনো দোষ নেই। উনি খাবার বেড়ে রেখেছিল। তখন ওপর থেকে পাখির শরীরে বাড়ি লেগে বিষ পড়ে খাবারে। উনি বুঝতে পারেনি। ধন্যবাদ দিলেও কম হবে তোমাকে বাদর। তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দিলে। আমার স্ত্রীর জন্য ক্ষমা চাইছি মহারাজ। ও বুঝতে পারেনি। ঠিক আছে মন্ত্রী। ছোট, ঘরে যা তুই। হগু চলো, আমরা আমাদের কাজ করি। এবার কিছুই করতে পারলাম না এই বাদরটার জন্য। আবার মারবো রাজকন্যাকে। এবার সামনে যে আসবে তাকেই মেরে ফেলবো প্রয়োজন হলে। কিন্তু বাদর মিথ্যা বলল কেন? মন্ত্রী সুরেশ কি ষড়যন্ত্র করতে চলেছে? রাজকুমার বীর কি রাজকন্যা মুক্তাকে বাঁচাতে পারবে, নাকি সেই ষড়যন্ত্রের শিকার হবে? রাজকন্যা মুক্তার কি বাদর রাজকুমারের প্রতি অভিমান কম হবে? রানী রূপসী কি সফল হবে রাজকুমার জয়কে তার বশ করতে? কি হতে চলেছে পরের পর্বে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।